আমন্ত্রণ সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অনুষ্ঠিত। আমরা নিয়মিত যারা এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা এই সময়ের নানা বিষয় নিয়ে কথা বললাম। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, আপনাদের অত্যন্ত পরিচিত। আমার পাশে ডক্টর হারুনুর রশিদ, তিনি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আছেন। দেশের প্রখ্যাত একজন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমদ, তিনি সম্পাদক নিউজ টুডের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ডক্টর হারুন, আপনাকে দিয়ে একটু শুরু করি। শোকের মাস আগস্ট, ফলে এই বিষয়টা তো আসে আপনার কাছে। পাশাপাশি এখন এই একটি আন্দোলনের দিকে আমরা যাচ্ছি কিনা সেরকম প্রস্তুতি আমরা শুনতে পাচ্ছি যে সামনে একটি কর্মসূচি আসবে, আবার সরকারের পণ্যের আন্দোলন শুরু হবে, মাঠে দেখা হবে, এরকম কথাবার্তা একটু আগে রিয়াজ ভাই বলছিলেন। আগস্ট মাস আমাদের শোকের মাস এবং 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই 15ই আগস্ট বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের উপস্থিত সকল সদস্যকে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে সেদিন 32 ধানমন্ডির বাসভবনে হত্যা করা হয়। তারা শাহাদাত বরণ করে। কাজে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি আমার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনি বলেছেন যে আন্দোলন এবং আন্দোলনের সম্ভাবনা, তো দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি, অন্যভাবে যদি বলি পাওয়ার পার্টি, তো সেই বিএনপি এখন সংসদের বাইরে। 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা পার্টিসিপেট করে নাই। তো এখন তারা কি 5 বছর সংসদের বাইরে থাকবে? প্রশ্ন স্বাভাবিকই আসে। কাজেই বিএনপি বিং এ পাওয়ার পার্টি, তারা একটা নির্বাচন হোক সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাবে এবং সেটা করতে হলে আন্দোলনের পথ হলো একটি পথ। আন্দোলন করে যদি সরকারকে তারা বাধ্য করতে পারে, সেই পথ তারা এবং সেই অপশন যে তারা এক্সপ্লোর করবে। বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি যদি আমরা আমাদের বিবেচনায় রাখি, তা সেটাই তো স্বাভাবিক। কিন্তু বক্তব্য হলো যে এই আন্দোলন এবং সেই আন্দোলনের জন্য অনুকূল পরিবেশ বা অবজেক্টিভ কন্ডিশন আছে কি, কত দূর আছে কি না, সেটা হলো বিষয়। এখন হলো কি, বিএনপি আন্দোলন করলে তারপর আন্দোলন শুরু হবে, কিন্তু হোয়াট অ্যাবাউট দি পিপল, জনগণের যদি বলি যে অবস্থানটা কোথায়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলন কিন্তু ইম্পোজ করা যায় না, এই জিনিসটা মনে রাখা দরকার। আন্দোলনের জন্য একটা পরিবেশ বা একটা অবজেক্টিভ কন্ডিশন সৃষ্টি হতে হয়। সেখানে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক নেতৃত্ব তারা সেটাকে আরো আগাই নেন কর্মসূচির মাধ্যমে, লিডারশিপের মাধ্যমে বা ইস্যুগুলোকে হ্যান্ডেল করার মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যায়। দ্যাট ইজ দি টাস্ক অব দি পলিটিক্যাল লিডারশিপ অর পলিটিক্যাল পার্টি। কিন্তু আন্দোলনের পরিবেশ যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু বা অনুকূল কন্ডিশন যদি ফুলফিল না হয়ে থাকে, তাহলে কিন্তু আন্দোলন আপনি ইচ্ছে করলেও সেই আন্দোলন রচনা করতে পারেন না। তো যে কথা বলেছিলাম যে জনগণের অবস্থানটা কোথায়, রাজনৈতিক দল বিএনপি আন্দোলন করলে নানা কর্মসূচি যদি দেয়, কর্মসূচিগুলো পালিত হবে মোরাললেস। কিন্তু পিপলের নানা সেকশন অফ পিপল, একসময় আমাদের দেশে যেমন এসকপ ছিল, তারপর অন্যান্য সেকশন অফ পিপল, সেগমেন্ট অফ পিপল, রাজনৈতিক দলের বাইরেও তো নানা ধরনের সংগঠন আছে। সেই সংগঠনগুলোর যে প্রচন্ড আন্দোলন বা আন্দোলনের পক্ষে কোন ধরনের কর্মকাণ্ড, কর্মসূচি বা অবস্থানকে আমরা লক্ষ্য করি, এলে একটা জিনিস কন্ডিশন দেখছেন, আমি আসছি সেখানে যে একটা জিনিস আমি বুঝি যে মানুষ কিন্তু শান্তির পক্ষে এবং তারা চায় যে একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে সমাজটা, রাষ্ট্র, রাজনীতি সবকিছু চলুক। আমরা 5ই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে সে সময় উদ্ভূত দেশের যে পরিস্থিতি হয়েছিল আমরা সকলেই জানি, অবরোধ, সন্ত্রাস, পেট্রোল বোমা নিক্ষেপ করা এবং বহু লোক সে সময় যে জীবন্ত মানে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে কিভাবে মারা হয়েছে সকলে আমরা জানি। মানুষ কিন্তু এই ধরনের কর্মকাণ্ড বা পন্থা অবলম্বন করে আন্দোলন রচনাও করা যায় না। সেক্ষেত্রে আমার বক্তব্য হল যে বিরোধী দল যারা সে সময় আন্দোলন করতে চেয়েছেন
অ্যাটলিস্ট এগুলো মূল্যায়ন করবেন, এবং মূল্যায়ন করে তারা পিপলকে সম্পৃক্ত না করে শুধু আইসোলেটেড ওয়েতে ইম্পোজ করে আন্দোলন করা যায় না। এটা আমার তা সেখানে আমি যেটা বলবো যে তারা, আমি শেষ করি, যে তারা হয়তো আন্দোলনের কর্মসূচি দিবেন একটা রাজনৈতিক দল, এটাই স্বাভাবিক, দিস ইজ অবভিয়াস, কিন্তু সেখানে জনসম্পৃক্ততা কতদূর হবে না হবে দ্যাট ইজ ইয়েট টু বি সিন, এবং আন্দোলনের তারা যে ফর্মটা কি হবে, কৌশলটা কি হবে, সেটাও দেখার বিষয়। তবে আমি এইটা মনে করি যে রাতারাতি কোনো কিছু করে ফেলার মতো অবস্থা আমি দেখি। আপনি কি মনে করেন যে দেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা অনেকে বলছেন, সেটির জন্য একটি আন্দোলন নাকি আসলে অবজেক্টিভ কন্ডিশন প্রিভেইল করছে সমাজে? না, ওই ইনক্লুসিভ ইলেকশনটাই আমাদের জন্য এখন বাংলাদেশের জন্য একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে গেছে। এটার কারণটা হলো যে যারা এখন দেশ চালাচ্ছে, 5ই জানুয়ারির নির্বাচন কিভাবে হয়েছে এটা নিয়ে এই মুহূর্তে মূল্যায়নের কোনো প্রয়োজন পড়ে না। যেখানে মেজরিটি অব দি সিটসে কোনো ইলেকশন হয় নাই, এই ইলেকশনটা মরালি কিন্তু অ্যাকসেপ্টেবল না। হতে পারে আমাদের লোকজন এখন যেটা চুপচাপ আছে, এটাকে যেটা হারুন ভাই বললেন যে এটা শান্তি চায়, এটা কি শান্তির লক্ষণ? বা পৃথিবীর বিভিন্ন দেশে এই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন তুলেছে সবাই। আজকেও কানাডিয়ান হাইকমিশনার বলেছে যে আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে প্রতি 5 বছর পর পর যে নির্বাচনী যুদ্ধ বাংলাদেশে হয় এটা বন্ধ করতে হবে। এটা কিন্তু আমাদেরও কথা, আমার নিজের কথা এটা, যে আমরা কি করছি, এই যে আমরা আন্দোলনই করব বা আন্দোলন করব না বা দেশ চালাবো প্রতি 5 বছর পর, আমাদের তো স্মুথ ট্রান্সফার অফ পাওয়ার হচ্ছে না, ক্ষমতার তো মানে বদলটা শান্তিপূর্ণভাবে হচ্ছে না। তাহলে শান্তিটা কোথায়? অশান্তির মধ্যে শান্তি তো খুঁজলে হবে না, শান্তিটা একটা পদ্ধতির মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে শান্তি আনতে হবে। পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার আমি মনে করি বাংলাদেশের জন্য এটা হলো কোর পয়েন্ট, আন্দোলনের কোর পয়েন্ট হলো এটা। এখন যদি বলেন যে এখন এই সরকার চলে যাক, বিএনপি আর একটা সরকার আসুক, আবার বিএনপি আসার পরে আওয়ামী লীগ বলবে যে আপনারা সরে যান, আমরা আসি, এটা তো আমরা গত 20 বছর থেকে আমরা দেখে আসছি। মানুষ কিন্তু এইটা চায় না, এবং মানুষ খুব মানে ব্যথিত এই কারণে যে রাজনৈতিক দলগুলো একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে কেন পারে না একটা শান্তিপূর্ণ, সেটা তো পারেনি, এত বাস্তবতা মানে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার তো হচ্ছে না বাংলাদেশে। এবং এখন যেটা হয়েছে, ইট ওয়াজ এ সিজারিয়ান সিস্টেম, মানে একটা সিজারিয়ান পদ্ধতির মাধ্যমে একটা ক্ষমতা আবার এক্সটেন্ডেড হলো। এখন হারুন ভাই ঠিকই বলেছে যে এই ক্ষমতাটা বিএনপি কি 5 বছরের জন্য মেনে নেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারা কি এই সরকারকে বাধ্য করতে পারবে আরেকটা নির্বাচন 5 বছরের মধ্যে দেওয়ার জন্য? ওই পরিমাণের আন্দোলন কি করতে পারবে? এবং সেই আন্দোলনের পদ্ধতিটা কি হবে? এইটা আমার মনে হয়। আপনার কি মনে হয়? না, তারা চেষ্টা করবে, এবং আন্দোলন তো এখনো শুরু হয় নাই। বলছে রোজার পরে হবে, ঈদের পরে হবে, এখন বলছে কুরবানির পরে হবে, তখন আবার শীত এসে গেলে মানে আবার একটু জিমায় যায় কিনা, এই কথাগুলি খুব আন্দোলনের প্রেক্ষিত রচনা করে না বা আন্দোলনের পক্ষে যায় না কথাগুলি। আপনি কি করবেন? আপনি ইস্যু নিয়ে আপনি মাঠে নামেন, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেন, সরকার চেষ্টা করবে এটাকে বানচাল করার জন্য, আপনারা চেষ্টা করবেন। বিএনপির যে বক্তব্য শুনছি, তারা দুটি ইস্যু সামনে রাখছে, একটি হচ্ছে সম্প্রচার নীতি নিয়ে মহাসমাবেশ করবেন, পাশাপাশি তারা এই গাজার পরিস্থিতি নিয়েও বাংলাদেশে একটি জনমত তৈরি করার চেষ্টা করবেন, আন্দোলন করার চেষ্টা করবেন, তাদের একটা সমাবেশ দিবেন এই ইস্যুতে। দিতে পারে, এটা দুইটা ইস্যুই ভালো। গাজার এটা তো মানে আমাদের দেশের লোকদের একটা ধর্মীয় অনুভূতি আছে, এটা মুসলিম উম্মার একটা মানে সংকটের সময় বাংলাদেশে একটা আন্দোলন, কিন্তু এইটাকে কেন্দ্র করে একটা বৃহৎ জাতীয় আন্দোলন গড়ে উঠবে এটা আমি মনে করি না। গাজার ইস্যু এটা অনেক পুরনো ইস্যু, এটা নিয়ে অনেক আন্দোলন দীর্ঘদিন ধরে সংকট চলেছে। এইটা নিয়ে হঠাৎ করে এটা স্পার্ক হয়ে যাবে। আর সম্প্রচার নীতি নিয়ে এটা আলোচনা হতে পারে। এটা বিএনপি কতটা এগিয়ে নিতে পারবে জানি না, বাট আমরা সাংবাদিকরা তো কিছুটা নিবই। আমরা তো দেখলাম আজকে
তথ্যমন্ত্রী ক্লিয়ারিফাই করার চেষ্টা করছে যে আমরা সরকার নিয়ন্ত্রণ না করার জন্যই এই নীতিমালা করা হয়েছে। এটা ভালো কথা। তাইলে এটাকে প্রমাণ করতে হবে যে সরকারের নিয়ন্ত্রণ লাগবে না। ওই কথাটা বাদ দিতে হবে যে যতক্ষণ কমিশন গঠন না হবে ততক্ষণ তথ্য মন্ত্রণালয় দেখাশোনা করবে। এটা তো হবে না। আচ্ছা, এটা তো হতে পারে না আপনার। আচ্ছা, আমি এটা একটু শুনে আসি, আপনার কি মনে হয়? একটা হলো যে গাজা মানে প্যালেস্টাইন ইস্যু, এটাই তো মিন করছেন। এখানে আমার একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। আমাদের শেরেবাংলা একে ফজল হক, তিনি যখন সেই কৃষক প্রজা পার্টি, মুসলিম লীগ, এটা হলো পার্টিশন 47-এর আগে যখন করতেন, তখন এক সময় তিনি মুসলিম লীগও করছেন, কৃষক প্রজা পার্টি করছেন একই সঙ্গে, এবং কৃষক প্রজা পার্টির সভাপতি, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের উনি সভাপতি, দুইটার। তখন ওনার যারা ভক্ত অনুসারী জিজ্ঞেস করলেন যে স্যার বা হুজুর এই দুটো একসাথে হয় কিভাবে? উনি বলেন যে সহজ, যে মুসলিম লীগ প্যালেস্টাইন ইস্যু, কাশ্মীর ইস্যু এইসব নিয়ে থাকবে মুসলিম লীগ, আর কৃষক প্রজা সাধারণ মানুষের ডাল বা সমস্যা এটা দেখবে কৃষক প্রজা পার্টি। বুঝছেন তো? তো প্যালেস্টাইন ইস্যু, গাজা ইস্যু নিয়ে যদি এরা আন্দোলন করে, এটা তো আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকেই শক্তিশালী করা, এই জন্য যে সম্প্রতি তিনি ভাষণে বলেছেন যে কোথায় আজকে মানবতা, আজকে ডিসিশনও ছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে প্যালেস্টাইনের পক্ষে বিশ্বজুড়ে জনমত করা। তাহলে তো বলা হয় যে বিরোধী দল কি সরকারের এই এখানে একটা জায়গায় শুভ একটা শুভ লক্ষণ হতে পারে, বা কেউ হয়তো ভাবতে পারে যে কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ এটা হলো কিনা সরকারি পারপাস বা এজেন্ডা ই করা। তবে এটা ফ্যাক্ট, প্যালেস্টাইনে যেটা হচ্ছে এবং শিশু নারী নির্বিচারে, তো সেখানে তো বিশ্ব জনমত সোচ্চার হওয়া একান্ত প্রয়োজন। বিগত দিনে যেটা হতো আমরা দেখেছি সেটাকে দিয়ে বড় হয় না, এবং এটাই হলো একটা শঙ্কার কারণ। মিডল ইস্টের দেশগুলোর অবস্থা দেখেন, মনে হয় যে তারা একেবারে একটা স্লিপের মধ্যে তারা আছে। অর্থাৎ মেইন হলো পলিটিক্স, মানে পাওয়ার পলিটিক্স, তো পাওয়ার ইকুয়েশনটাই ইম্পর্টেন্ট, সবাই তার নিজস্ব ইকুয়েশন দিয়ে দেখে থাকে। সেকেন্ড যেটা বলেছেন যে সম্প্রচার নীতিমালা যেটা হয়েছে, এটা নিয়ে তো একটা সেন্সিটিভিটি আছে, এবং বিশেষ করে সংবাদপত্র মিডিয়ার জগৎ সাথে যারা যুক্ত তাদের একটা কনসার্ন হবে। এমনকি আমি দেখলাম মঞ্জুর হাসান বুলবুল সাহেব যে একটা অংশের লিডারশিপ দিয়েছেন, তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করে একটা বক্তব্য দিয়েছেন। সম্প্রচার নীতির মধ্যে আমি যেটা বক্তব্য দিয়ে দেখেছি, একটা হলো যে সেনাবাহিনী সম্বন্ধে কোনো কিছু, এটা বোধ হয় যে একটা হলো যেহেতু সেনাবাহিনী হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কাজী এটা ঊর্ধ্বে থাকাই বোধ হয় এক অর্থে বাঞ্ছনীয়। আমাদের গণতন্ত্র সমাজ ওই অবস্থায় যায় নাই যে সবকিছু নিয়ে আপনি ওপেন করতে পারবেন, মানে বা সেটা অ্যাফোর্ড করতে পারি। সবগুলোকে আপনি যদি কন্ট্রোভার্সিয়াল করে দেন তাহলে দাঁড়াবেনটা কোথায়? একটা রাষ্ট্র দুর্বল হয়। আর এটা করার জন্য পদ্ধতিগত ইনস্টিটিউশনাল মেকানিজম কিন্তু আছে। ইভেন সেনাবাহিনীর অ্যাকাউন্টেবিলিটির কথাও যদি বলেন, সেটা নিজস্ব মেকানিজম। সেকেন্ড যেটা আমি দেখেছি যে এমন কিছু না বলা যাতে মানে সাম্প্রদায়িক যে বিদ্বেষ যাদের ছড়ায়, বা এটা কিন্তু আমাদের সংবিধানের মধ্যেও আছে, ৫৫ সংশোধনী, ইভেন তার আগের সংবিধানে কিন্তু এটা স্পষ্ট লেখা আছে যে আপনি ধর্মভিত্তিক রাজনীতি চর্চা করতে পারবেন, কিন্তু সাম্প্রদায়িকটা কিন্তু আপনি ছড়াতে পারবেন না। অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে যে হিংসা বিদ্বেষ, এবং সেটা যদি সেটার সম্বন্ধে কিন্তু একটা কনস্টিটিউশনাল 12 আছে। এই দুটো পয়েন্ট নিয়ে আমার কিন্তু নাই। কিন্তু যেটা হলো যে টকশো বা অন্য জায়গায় আপনি যখন বক্তব্য রাখবেন, সেখানে অসত্য তথ্য পরিবেশন করতে পারবেন না, বা কোনটি অসত্য কোনটি সত্য, আমার মনে হয় এটা জনগণের উপর, ভিউয়ার যারা তাদের উপর ছেড়ে দেয় ভালো। এখানে হাত না দিলেও হয়তো হতো, এটা হলো একজন নাগরিক হিসেবে যদি বলি। কাজেই বিষয়টা যেটা আছে যে এর যেমন কতগুলা দিক আছে যেগুলা বিবেচনার দাবি রাখে, আবার কতগুলো দিক আছে যেগুলো না হলেও হয়তো হতো। সামগ্রিকভাবে যারা বলা হয়েছে যে একটা কমিশন গঠনের কথা বলেছে, কমিশন হওয়ার পরে তারপর এগুলো করা, সেটা তো মনে হয় যে সেই যে বক্তব্য, এটা তো একটা যৌক্তিক বক্তব্য মনে হয়। আর একটা হলো যে আমরা এই টকশোতে যে বক্তব্য রাখি বা বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে যে বক্তব্য রাখা হয়, এদেশের মানুষ কিন্তু অনেক সচেতন, অনেক মেচিওর।
এইখানে টকশোর মাধ্যমে যদি সব উল্টিয়ে পাল্টিয়ে ফেলা যেত তাহলে 5ই জানুয়ারি নির্বাচন তো হওয়ার কথা না, সেটা কিন্তু হয়েছে। তাই যদি হতো, আমি সেটা এফেক্টিভনেস পাই সেটা আমি বলি নাই, বাট ইট ইজ নট দ্যাট মাচ এফেক্টিভ বা টু দ্যাট এক্সটেন্ট যে আপনার কনসার্ন হওয়ার মতো অথরিটি বা গভর্নমেন্ট কনসার্ন হয়ে যাবে। আরেকটা যেটা বলতে চাই অন্যভাবে, যেটা আগে আমরা বলেছিলাম যে আমাদের রিয়াজ ভাই সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে আসছেন, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ইলেকশনের কেন্দ্র করে 2 ক্যান্ডিডেট, একটা হলো আর্মি ব্যাগ আর একটা হলো সিভিলিয়ান ব্যাগ যদি বলি, তাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে। বলছেন যে সেখানে আন্দোলন হচ্ছে আর কনস্টিটিউশনাল কোর্ট সেখানে আবার আর্গুমেন্ট নিয়ে তারা এটা করছেন, তাদের একটা আর্গুমেন্টও চলছে। রাস্তার আন্দোলন রাস্তায়, কনস্টিটিউশনাল পজিশন কনস্টিটিউশনে। কিন্তু আমাদের দেশ 5ই জানুয়ারি একটা নির্বাচন হলো, নির্বাচনের পরেই তো বিরোধী দল এবং একটা আন্দোলন যাই বলেন, যদি এটা ভোটার ভিড় হয়ে থাকে, এটা যদি আনকন্ট্রোল হয়ে থাকে, হওয়ার কথা ছিল। সেটা কি হলো? হলো না কেন? আমার পয়েন্ট হলো এখানে যে এটা হলো না কেন। না, একটা মামলা হয়েছিল যে একটা মামলা 51 জনের যে আইনি, কিন্তু পলিটিক্যাল যদি বলি, পলিটিক্যাল প্রোটেস্ট, মোবিলাইজেশন, আন্দোলন যদি বলি, তাহলে সেটা তো ইনস্ট্যান্টলি সেখানে হওয়ার কথা ছিল। এই জন্য কিন্তু আমি আপনার টকশোতেও বলেছি, আরো বহু জায়গায় বলেছি নির্বাচনের আগে যে দেশের সার্বিক যে অবস্থা, সেখানে নির্বাচনকে প্রতিহত করা এবং একটা গণঅভ্যুত্থানের পরিবেশ নাই। কাজেই গণঅভ্যুত্থানের পরিবেশ নাই, এটাকে ইম্পোজও করা যাবে না। আপনি যতই সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করুন, আন্দোলন লোকজনকে যতই ভয়ভীতির মধ্যে নেন না কেন, কিন্তু এখানে কিন্তু গণঅভ্যুত্থান হবে না। এবং সেখানে কিন্তু আমি এই কথাটাও বলেছিলাম যে প্রধান বিরোধী দলের উচিত হবে নির্বাচনে পার্টিসিপেট করা, জনগণের ম্যান্ডেট, এবং সেই ম্যান্ডেট যদি উল্টিয়ে দেয় তখন কিন্তু জনগণের সম্পর্ক আন্দোলন যদি রচনা হচ্ছে। সেটি তো অনেকেই বলে যে নির্বাচনে যাওয়া না যায় নিয়ে নানা বক্তব্য নিয়ে ডিবেট আছে, টেকনিক্যাল মিস্টেক হয়েছে নাকি তারা মৌলিক। নির্বাচনের পরে একটা গণঅভ্যুত্থান করা দরকার ছিল, যেটি উনি বলছেন সেরকম সেটাই তো সেটা হলো না, হলো না কেন? এটা কিন্তু বিশ্লেষণ করা প্রয়োজন। এটা না হওয়ার ফলে যেটা হচ্ছে, আজকেই বোধহয় না গতকালকে সরকারের 2 জন মন্ত্রী বলেছেন যে যেভাবেই হোক ক্ষমতায় তো আমরা আছি, দেশ কিন্তু আমরা চালাচ্ছি, এবং দেশ ভালোভাবে যদি আমরা চালাই জনগণ আমাদের সাথে থাকি, এসে থাকি, মানে আমরা অর্ধেক সিটি নির্বাচন করলামই না, এমনি হয়ে গেলাম। তো কথাটা হলো যে এইখানেই তো জিনিস থেমে থাকবে না। এটা কিন্তু এরকম সিচুয়েশন বাংলাদেশে আমরা অতীতে দেখেছি। এরশাদের মতো বিকৃত একজন স্বৈরাচার, সেও এরকম একটা নির্বাচন করে 2 বছর কিন্তু থেকে গেছিল, এবং খুব একটা বড় আন্দোলন কিছু হয় নাই। তারপরে যে ঢেউটা লাগলো, গণ অভ্যুত্থান যে কখন হবে, কখন যে মানুষ জেগে উঠবে, এটা বলা মুশকিল। এটা নির্ভর করবে যারা এখন দেশ চালাচ্ছে তারা কিভাবে চালাচ্ছে। তারা কি এমন ভাবে চালাচ্ছে যে দেশে কোনো সংকট নাই, মানুষের কোনো দুঃখ নাই, কোনো সমস্যা নাই? এরকম যদি হয় এটা কেন আন্দোলন করতে যাবে কেন? বা দেশ শেখ হাসিনা চালাইলে অসুবিধা কি? খালেদা জিয়া না আপাতত নাই চালালো, কিন্তু দেশ কি ওইভাবে চলছে? চলছে না। কিভাবে চলছে? দেশে গুড গভর্নেন্স বলে যে কথাটা, সেটা নাই, সেটা হচ্ছে না। এবং এইগুলিরই বহিঃপ্রকাশ হলো যে দেখেন, মানে সিমটমস গুলি দেখা যাচ্ছে যে এই যে একটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার, এর হলো একটা সিমটম। আপনার একটা আমাদের যে গভীর ক্ষত, তার মধ্যে দিয়ে একটা ঘা বেরিয়ে আসছে, এটা এরকম। তারপরে যে সম্প্রচার নীতি একটা, এই যে এটার মাধ্যমে আপনার পরিষ্কার দেখা যাচ্ছে যে সরকার মিডিয়াকে কন্ট্রোল করতে চাচ্ছে, যেটা আমরা 1974 এইখানে তো তথ্যমন্ত্রী একটু আপনি তথ্যমন্ত্রী বলেছেন বরং সরকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য এটি করা হচ্ছে। না, সেটা তো হলো ওনার কথা, কিন্তু সেটার বাস্তবায়নটা কোথায়? বাস্তবায়নটা হবে যদি উনি কমিশনটা করে সবকিছু কমিশনের হাতে ছেড়ে দিতেন, যে ঠিক আছে আমরা কিছুই না, আমরা এই আইন পাশ করে ছেড়ে দিলাম, এখন কমিশন যে ডক্টর হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে একটা কমিশন হলো, এখানে শ্যামল দত্ত একজন মেম্বার, আরেকজন মেম্বার, এরকম দিয়ে যে ঠিক আছে আপনারা এবার ঠিক করেন। এখন এই যে কথা, এই আপনি দেখেছেন যে এই সম্প্রচার নীতির মধ্যে যা আছে তার 80% হলো আর্টিকেল 39 অব দি কনস্টিটিউশন। আর্টিকেল 39 এর প্রভাইসোতে এই সবগুলি কথা আছে যে বন্ধু রাস্তা। তাহলে তো সংবিধানের বাইরে কিছু হয়নি। সংবিধানের বাইরে কিছু হয়নি, সংবিধানের বাইরে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টও হয়নি। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টও কিন্তু এই আর্টিকেল 39 এর কভারে হয়েছিল।
এই ডেঞ্জারটা কিন্তু ওই জায়গার মধ্যে। এবং সেখানে তাহেরউদ্দিন সাহেব একটা বক্তৃতা দিছিল পার্লামেন্টে, বলছিল যে এই আইনকে আপনারা ভয় পাচ্ছেন কেন, এটা তো একটা ঘুমন্ত বাঘ, এটা কাউকে কামড়াবে না, দুনিয়া আছে। সেই বাঘের কামড়ে ঘুম ভেঙে জেগে উঠলে সেই বাঘের কামড় কিন্তু প্রথম আওয়ামী লীগ খাইল। আপনার যখন চেঞ্জ হয়ে গেল, সমস্ত আওয়ামী লীগ নেতাদের স্পেশাল পাওয়ার সেক্টে গ্রেপ্তার করা হলো, জেলখানায় নেওয়া হলো, বিনা বিচারে আটক রাখা হলো। কাজে কোনো কিছুই মানে বিফলে যাবে না। একটু শুনে আসে আবার আপনার কাছে আছে, খুবই সংক্ষেপে যদি বলেন এই ক্ষেত্রে এখন সামনের দিকে অগ্রসর হওয়ার একটা সবাইকে নিয়ে একটি রাজনীতি যেটা সেটার দিকে একটা হলো যে দেখেন খুবই সংক্ষেপে বলবেন, আমি বুঝছি সেটা মেইন যেটা হলো যে বিএনপি একটা মেজর পলিটিক্যাল পার্টি, এবং আমি যে প্রশ্নটা তুলেছিলাম যে 5 বছর সংসদের বাইরে থাকা, এই যে আজকে বিভিন্ন আমাদের উন্নয়ন সহযোগী যে বন্ধু রাষ্ট্র বা বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, তারা যে কনসার্ন ব্যক্ত করে, এটা হলো আউট অফ দ্যাট কনসিডারেশন যে একটা মেজর পলিটিক্যাল পার্টি, পাওয়ার পার্টি, সে 5 বছর আর এর আগে 5 বছর, এই 10 বছর কি একসাথে আউট অফ পাওয়ার থাকবে, এটা থেকে কাজে তারা চাচ্ছে যে সবার পার্টিসিপেশনে একটা নির্বাচন, এবং সেটা হতে পারলে সেটাই জাতির জন্য ছিল মঙ্গল, এবং সেটা হওয়ার একটা সুযোগ ছিল, শুধু সেই অপরচুনিটি ইজ লস্ট। কিন্তু আমি এখনো মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে, যে ওইভাবে না যে এত বছর অপেক্ষা করতে হবে অথবা এত বছর পরে এর কোনো সম্ভাবনা নাই, এগুলো হলো পলিটিক্যাল ভাষা। কিন্তু টু বি প্র্যাগম্যাটিক, রিয়েলিস্টিক, যে আজকে বাংলাদেশের অগ্রগতির জন্য, উন্নতির জন্য মোটামুটি এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং করে সবাইকে নিয়ে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে পারলে সেটা দেশ এবং জাতির জন্য মঙ্গল। সেক্ষেত্রে অপোজিশনকে অত্যন্ত রেসপন্সিবল ভূমিকা পালন করতে হবে, আর সরকারকেও সেখানে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। এখন যদি একটা ইগোসেন্ট্রিক স্ট্যান্ডে যদি আমরা আবদ্ধ থাকি, তাহলে সেটা কিন্তু কার্যত কারোর জন্য দেশের জন্য তো বটেই। আমি শুনে 1 মিনিট থাকলে আপনার কাছে আসবে। হচ্ছে খুবই রেসপন্সিবল বিরোধী দল এবং ইগোসেন্ট্রিক হলে চলবে না সরকারের। আমি মনে করি ইগোসেন্ট্রিক কারোই হওয়া দরকার, মানে সরকারেরও না, বিরোধী দলেরও না। আমাদের এখন রাজনীতিটা যে জায়গায় যে চড়ার মধ্যে আটকে আছে, এটাকে ভাঙতে হবে। যেটা আজকে বিদেশি লোকরা বললে আমরা খুব গুরুত্ব দিয়ে বলি, আজকে কানাডার হাইকমিশনার যে কথা বলছে যে প্রথম সমাধান হইতে হবে ওই যে যেটা বললাম যে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, মানে প্রত্যেক নির্বাচনের আগে যুদ্ধ পরিহার করতে হবে। কিন্তু এই কথা আমরা দুই দলকে তো শুনতে হবে, সেই কথাটা তো এই জায়গায় আসে, দুই দলের মানে ইগো বাদ দিয়ে প্র্যাকটিক্যাল হওয়া, রিয়েলিটিটা মেনে নেওয়া। আজকে যদি সরকার বলে যে ইলেকশন হবে, আগামী 3 মাসের মধ্যে ইলেকশন হবে, তো ইলেকশন কি হবে? যে কারণে আগেরটা হয় না, একই কারণে তো হবে না। কাজে এই জটটা বাঁধতে হবে, এই সংকটটাকে উত্তরণ ঘটাইতে হবে। এই রাজনৈতিক সংকট, সেটার জন্য কোন আপনি যেটা বললেন যে সরকারি দল এবং বিরোধী দলকে একটা প্র্যাগমেটিক অ্যাটিটিউড নিয়ে একটা বাস্তব ভিত্তিক সমাধানে আসতে হবে, যাতে করে নির্বাচনকালীন এই ধরনের সংকট আর কোনদিন বাস্তবে কিন্তু আমি সেই ধরনের কোন সম্ভাবনা আপাতত দেখি না গেলে জানেন, দুটো রাজনৈতিক দল হলো দুটো রাজনৈতিক ধারা বাংলাদেশে, এবং এই দুটো ধারার যে বিভাজন এবং যে দূরত্ব, এটা হলো শুধু 1000 মাইলস অ্যাপার্ট। তার অরিজিন থেকে, তার কর্মকাণ্ড থেকে, বিশ্বাস থেকে, মতাদর্শ থেকে, অবস্থানগতভাবে। এই যে 15ই আগস্ট যেটা আসবে, দেখুন 15ই আগস্ট আমরা জানি যে আমাদের জাতীয় জীবনে একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে এবং জাতীয় শোক দিবস। কিন্তু সেই শোক দিবসে এখন বিরোধী দলের নেত্রী বিগত দিনে ওনার তো জন্মদিন পালন করছেন, এবারও যদি সেটা পালন করেন তার ধারাবাহিকতায়, তাহলে হয় কি এটা একটা সেন্সিটিভিটি আছে। আপনার জন্মদিন থাকলো, আপনি এখানে একটু ম্যাগনামিটি দেখাইলেন যে ঠিক আছে এত বড় একটা ঘটনা হয়েছে, আমারটা আপাতত না করলো বা কি হয়। বঙ্গবন্ধু তো 71 সালে যখন 17ই মার্চ বিদেশি সাংবাদিক বললেন যে বঙ্গবন্ধু 17ই মার্চ তো আপনার জন্মদিন ছিল, তো কি করলেন জন্মদিন? বঙ্গবন্ধু বলছিলেন যে এই দেশের মানুষকে কিভাবে পাখির মতো মারা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমার দেশের গরিব দুঃখী মানুষ, তার নেতা হলাম আমার জন্মদিন বা কি, মৃত্যুর দিন বা কি।
তো এভাবে হতে পারে না। Pragmatic বড় যদি হতে হয়, যদি হতে হয় বড় মাইন্ড নিয়ে কিন্তু কাজ করা দরকার। বড় মাইন্ড। আপনাকে সেই উদারতা আমরা দেখবো পলিটিক্যাল প্র্যাগমেটিক পলিটিক্যাল পার্টিজের অ্যাপ্রোচের কথা বলছেন। প্র্যাগমেটিক না হলে তো আমরা দেখছি যে সংকট কিভাবে ঘনীভূত হয় এবং সেই ঘনীভূত সংকটের ফল সবাই কিভাবে ভোগ করে। সারা জাতি ভোগ করছে, বিরোধী দল ভোগ করছে, সরকারি দলও মনস্তাত্ত্বিক ভাবে ভোগ করছে, যার ফলে দেশে প্রপার গভর্নেন্স হচ্ছে না। এটা হলো সারা জাতি সাফার করে। এটা প্রেসিডেন্ট রিগানকে একজন জিজ্ঞেস করছিল যে মিস্টার প্রেসিডেন্ট হু উইন্স দি ইলেকশন, বলল নান উইন্স নেশন লুজেস। আমরাও চাই না যে ন্যাশনের লুজ হোক, নান উইন্স হোক, আমরা চাই জনগণের বিজয় হোক। জনগণের বিজয় হতে হলে যেটি আমাদের সম্মানিত দুজন অতিথি বললেন যে প্র্যাগমেটিক একটা দায়িত্বশীল উদ্যোগ নিয়ে, একটা পজিটিভ মাইন্ড নিয়ে সকল পক্ষের মধ্যে একটি আলাপ আলোচনা করে বিদ্যমান সংকটের সমাধান, সেটা যদি হয় তাহলে মাত্র আমরা জনগণের বিজয় দেখতে পাবো। আমরা সেই প্রত্যাশা রইলাম। ডক্টর হারুন রশিদ, রিয়াজউদ্দিন আহমেদ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। শুভকামনা রইল সবার জন্য। ভালো থাকুন সবাই।